এবারে আনন্দ আড্ডা। চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী সাগর মির্জার কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই যেটি বলছিলাম, যারা আসলে অভিনয় করেন ছোট থেকেই দেখা যায় অভিনয়ের সঙ্গে জড়িত না থাকলেও অভিনয়ের প্রতি একটা ভালোবাসা থাকে অন্যরকম। তো আপনার ক্ষেত্রে যদি জানতে চাই যে ছোটবেলা থেকে কি সেই ভালোবাসাটা ছিল কিনা? না, আমি আসলে খুব ছোটবেলা থেকেই যে অভিনয় করতে চাইতাম বিষয়টা আসলে সেরকম না। তবে আমার স্কুলের সকল কালচারাল প্রোগ্রামগুলোর সাথে আমি সম্পৃক্ত থাকার চেষ্টা করতাম সবসময়। যেমন খুশি তেমন সাজো বা বিভিন্ন রকম মানে বক্তব্য অনুষ্ঠানে আমি যেমন খুশি তেমন সাজো কিন্তু একটা অভিনয়ের ভেতরেই পড়ে, রাইট। তো আসলে সেই জায়গা থেকেই ধীরে ধীরে ভালো লাগাটা কাজ করে। আর আমি যখন ক্লাস 5 or 6 এ পড়ি তখন থেকে আসলে আমার মনে হয় মানে আমি আসলে তখন বিভিন্ন অভিনয় শিল্পীদেরকে মিমিক্রি করার চেষ্টা করতাম। আচ্ছা। সো এটা ভীষণ ইন্টারেস্টিং ছিল এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই আমাকে বেশ ইন্সপায়ার করতো যে তুমি এটা ভালো করছো। সো ওখান থেকে ধীরে ধীরে আসলে অভিনয়ের ঝোঁকটা আর কি আমার ভেতরে আসে। ছোট বয়সে যাদেরকে মিমিক্রি করার আপনি চেষ্টা করতেন, যদি উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলতেন। আমি মোশাররফ করিম, ওনাকে আমি ভীষণ পছন্দ করি, ওনার অভিনয় আমার ভীষণ ভালো লাগে। সো ওনার বিভিন্ন ফানি ফানি ক্লিপ ছিল, বিভিন্ন নাটকের অংশগুলো আমি চেষ্টা করতাম মিমিক্রি করার। আজকে কি একটু চেষ্টা করে দেখানো যাবে? এখন ওনার উল্লেখযোগ্য তো অনেক নাটক, ওনার না হলে অন্য কারো হলেও হতে পারে। সেকেন্দার বক্স থেকে সিকান্দার বক্স তো ওনার একটা উল্লেখযোগ্য একটা সিরিয়াল, বরং ওইটাই আসলে আমার বেশি মিমিক্রি করা হতো। সো যেমন যখন উনি খুব বেশি আনন্দিত হতো, যখন ওনার খুব মানে কোনো ভালো কিছু উনি পেতেন, তখন আমার এত আনন্দ কি রে, এত কি এত আনন্দ আমার, মানে এই ধরনের আসলে কিছু কিছু ফানি কিছু বিষয় ছিল, এগুলো আমাকে ভীষণ আনন্দ দিত, আমার বেশ ভালো লাগতো। এই ছোট বয়স থেকে যে এত মোশাররফ করিম ভাইয়ের কথা বলছিলেন এবং তার মতো অনেকে যারা ছিলেন যাদেরকে আপনি হয়তো আইডল মানতেন এবং তাদেরকে মিমিক্রি করতেন, এবং তখন থেকে যে এই চর্চাটা শুরু, অভিনয়ের প্রতি এই ভালোবাসাটা থেকে হয়তো সেটা হয়েছিল। প্রাতিষ্ঠানিকভাবে যদি শেখার কথাটা বলি, মঞ্চে তো অনেকেই কাজ করেন, মঞ্চে কি আপনার শেখা হয়েছে? এটা হচ্ছে 2017 এর দিকে আমি একটা থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিলাম। এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারাতে উঠান থিয়েটার, এবং আমার অভিনয়ের হাতেখড়ি মূলত ওনার মাধ্যমে, শোয়েব মুনির ভাই, এবং উনি আমার পাশের গ্রামে ওনার বাসা। সো ওনার মাধ্যমে আসলে আমি মঞ্চে কাজ করা শুরু করেছিলাম, দেন ওখান থেকে ধীরে ধীরে অন স্ক্রিনে কাজ করা শুরু করি। সেটা আপনার কখন মনে হয়েছিল যে এখন আমার মঞ্চে অভিনয় শেখা উচিত বা আমার মঞ্চের এক্সপেরিয়েন্স নেওয়া উচিত? আমার মামাকে ক্রেডিট দিতে হয়, ওনার নাম হচ্ছেন মাইনুদ্দিন। সো উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমাকে বললো যে সাগর, তুমি যদি অভিনয়টা করতেই চাও তাহলে অভিনয়টা সম্পর্কে আসলে তোমাকে একটু বিস্তারিতভাবে জানা উচিত। সো এটা কোথায় জানবো? থিয়েটারে। সো দেন আমি থিয়েটার আসলে কোথায় বা এখানে আমি কিছুই জানতাম না তখন। তো ফেসবুকে সার্চ করতে 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 দেন হচ্ছে যে উঠান থিয়েটারে শোয়েব মুনির ভাইকে পেয়ে যাই। দেন ওনার সাথে আমি কমিউনিকেট করি যে ভাইয়া আমি আসলে অভিনয়টা করতে চাই, সো আমার আসলে কি করা উচিত। দেন উনি বললো যে তাহলে তুমি আমাদের গ্রুপে কাজ করো। এখান থেকে ধীরে ধীরে হচ্ছে যে মানে কাজ করা শুরু করি আর কি। যারা আসলে মঞ্চে বা থিয়েটারে কাজ করেন তাদের কিন্তু সকল বিষয়ে অভিজ্ঞ থাকতে হয়, কারণ অভিনয়ের সঙ্গে সেখানে যেহেতু মঞ্চে কাজ করা হচ্ছে, একদম লাইভ দর্শকরা থাকছেন, সামনে থাকছেন, ভুল করার তো একেবারে কোনো সুযোগ থাকে না, কারণ সেকেন্ড চান্স পাওয়ারও কোনো ব্যাপার থাকে না। সেখানে তাদের দেখা যায় গানও জানতে হয়, নাচও জানতে হয়, অভিনয়ও জানতে হয়, সকল বিষয়ে কিন্তু পারদর্শী হতে হয়। সবকিছুই তো আসলে শিখতে হয়। আর তাছাড়া আমি যেহেতু অভিনয়টা করতে চাই, অভিনয়ের পাশাপাশি আমাকে অনেক কিছুই শিখতে হয়েছে, জানতে হয়েছে। নাচ শেখার চেষ্টা করেছিলাম একটা সময়, যদি অত ভালো নাচতে আমি জানি না, চেষ্টা করেছিলাম। তো মঞ্চে আসলে ওইভাবে করে আমার অভিনয় করা হয়নি, কারণ আমি সবসময় চাইতাম অন স্ক্রিনে কাজ করার। তো ওই গ্রুপের সাথে কাজ করতাম অফ স্ক্রিনে। উনি থিয়েটারে যতক্ষণ থাকতাম উনি আমাদেরকে ট্রেন করানোর চেষ্টা করতো কিভাবে অভিনয়টা করতে হবে বা কিভাবে বিভিন্ন ক্যারেক্টারগুলো প্লে করতে হবে, এগুলো আমাদেরকে শেখাতেন। অ্যান্ড দেন আই ডিসাইডেড টু ওয়ার্ক অন স্ক্রিন। ছোটবেলায় কোথায় বড় হয়েছেন আপনি? ঢাকাতেই বেড়ে ওঠা, ঢাকার রায়েরবাগে। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কুমিল্লা। আমি যতটুকু জানি যে বরিশালের পোলা এই নাটকটি আপনার অভিনীত মানে বরিশালের ভাষায় প্রথম নাটক। তো প্রথম নাটক বরিশালের ভাষায় করলেন এবং এরপর থেকে শুধু বরিশালের ভাষায় আপনাকে আমরা দেখতে পাই বা শুনতে পাই এই ধরনের নাটকে। তো আপনি কুমিল্লার মানুষ হয়ে কিভাবে বরিশালের ভাষাটা এত সুন্দর করে রপ্ত করলেন? এই যে আপনি যেটা বলছিলেন যে আসলে অভিনয় শিল্পীদেরকে তো আসলে অভিনয় করতে হলে অনেক কিছু জানতে হয়। সো বরিশালের পোলা যখন স্ক্রিপ্ট আমি হাতে পাই, আমি প্রথমেই বলেছি যে আমি মোশাররফ করিম ওনাকে ভীষণ পছন্দ করি। সো ওনার বিভিন্ন রকম বিভিন্ন অঞ্চলের ভাষার নাটক আমি দেখেছি। সো আমার মধ্যেও এই ইচ্ছাটা জাগে যে আমি বরিশালের ভাষায় একটা নাটক করতে চাই। সো এটা আমি প্রথম আমার চ্যানেলে মির্জা এন্টারটেইনমেন্টে আমি একটা স্ক্রিপ্ট নিয়েছিলাম, বরিশালের পোলা, চেষ্টা করেছি এবং মানুষ পজিটিভ রেসপন্স দিচ্ছে,
মানুষের কাছে ভালো লেগেছে। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করছি যে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন গল্পে বরিশালের ভাষাটাকে মানে রেখে কাজগুলো করার। দ্যাটস ওয়াই হয়তো এবং সেই বরিশালের পোলা থেকে এখন কিন্তু বরিশালের ভাষায় যে নাটকগুলো হচ্ছে আপনাকে কিন্তু নিয়মিত সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কাছে ব্যাপারটা কেমন লাগে? একটু কি বোরিং মনে হয়, একঘেয়ে মনে হচ্ছে কি ব্যাপারটা? ডেফিনেটলি যদি অনেক বেশি হয়ে যায় সেটা তো একঘেয়েমি একটা ব্যাপার চলেই আসে। তবে দেখা যায় যে অনেক সময় যে গল্পটা চলছে বা যে গল্পগুলো মানুষ খুব বেশি গ্রহণ করছে, প্রোডিউসার থেকে শুরু করে কোম্পানির অনেকের এক ধরনের কৌতূহল থাকে যে ঠিক আছে সাগরের এই ধরনের কাজগুলো বেশ ভালো চলছে, সো এই ধরনের স্ক্রিপ্ট নিয়ে। সো যখন আমার কাছে মনে হবে যে একঘেয়েমি হয়ে যাচ্ছে আমি অফ করে দিব। তবে আমরা চাই যে যে কাজটাতে আপনাকে সবাই বেশি পছন্দ করেন বা আমরা যারা দেখতে পছন্দ করি, দেখা যায় শিল্পীদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সেরকমই হয় যে অভ্যস্ততার একটা ব্যাপার থাকে, কিন্তু শিল্পীর আবার স্বাচ্ছন্দ্য বোধের একটা জায়গা থাকে সব ধরনের কাজে বা সব ধরনের চরিত্রে তার অভিনয় করতে ভালো লাগে। তো নাটকের ক্ষেত্রে যখন কোনো চরিত্র হাতে পাওয়া হয় তখন কেমন প্রিপারেশন থাকে? প্রত্যেকটা চরিত্রের জন্য তো আলাদা আলাদা একটা প্রিপারেশন থাকেই, প্রস্তুতি নিতে হয়। আমি এখন আসলে অভিনয়টা খুব ভালো করে যে জানি তাও না, চেষ্টা করি অল্প অল্প করে, এখনো শিখছি। সো সেই জায়গা থেকে যখন কোনো স্ক্রিপ্ট বা নতুন কোনো ক্যারেক্টার আমার সামনে আসে তখন আমি আমার খুব কাছের মানুষজন যারা আছেন, আমার কাছের কিছু ডিরেক্টর ভাই ব্রাদার আছেন যাদের সাথে আমি ক্যারেক্টারটা নিয়ে, বা যারা স্ক্রিপ্ট রাইটার আছেন যিনি গল্পটা লিখছেন তার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে আপনি আসলে এই ক্যারেক্টারটাকে আপনি কিভাবে ভাবছেন। তো ওনার মতো করে চিন্তা ভাবনা করে দেন আমি একটা কাঠামো দাঁড় করাই যে ওকে ফাইন, এই ক্যারেক্টারটাতে আমি এই ধরনের কস্টিউম পরবো বা এখানে আমার থ্রোয়িংটা, আমার ডায়লগ ডেলিভারিগুলো এরকম হবে। সো ওভাবে করে আর কি বর্তমানে চলছে। আমি যতটুকু জানি যে আপনি একটা সময় কিন্তু প্র্যাঙ্কিংও করতেন, তো প্র্যাঙ্ক করতে গিয়ে কি কখনো এমন কোনো পরিস্থিতিতে পড়তে হয়েছে যেটা আপনার জন্য খুব মানে দুঃখজনক কিংবা খুবই চ্যালেঞ্জিং কোনো ব্যাপার ছিল? যদিও এখন আপনি অন্য কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে প্র্যাঙ্কিং এর সঙ্গে থাকতে পারছেন না। প্র্যাঙ্ক করা হতো না, প্র্যাঙ্কিং এর সাথে কাজ করেছি একটা সার্টেন পিরিয়ড। আচ্ছা, ওখানকার কমিক্যাল বেশ শর্ট ফিল্মগুলোতে অভিনয় করতাম। সো সেইভাবে মানে প্র্যাঙ্ক করা হতো না আর কি। সো দ্যাটস ওয়াই ওই রকম কোনো বিভ্রান্তিকর সিচুয়েশন আমি। তাহলে আপনি সেই টিমের সাথে কোন কাজে ছিলেন? আমি যখন ইনভলভ হই তখন থেকে ওনাদের সিরিজ চলতো। আচ্ছা, তো এবং শর্ট ফিল্মগুলো করা হতো বেশি তখন। এছাড়া আপনিও আপনার যে নাটকগুলো আমরা দেখতে পাচ্ছি সেই কিছু কিছু নাটকে কিন্তু স্টোরিতে, গল্পে কিন্তু আপনার নামটা দেখতে পাই। একটু যদি এই ব্যাপারটা ক্লিয়ার করতেন আমাদেরকে। আমি তো অ্যাজ এ ইউটিউবার হিসেবে কাজ করা শুরু করেছি। তো ধরেন আমরা যারা অভিনয় করতে চাই আমাদের তো নতুন অবস্থায় ওই সুযোগটা থাকে না যে চাইলেই তো আমি টেলিভিশনে অভিনয় করতে পারছি না, বা কোনো ডিরেক্টরই বা আমাকে কেন নেবেন, বিকজ আমি নিউ কামার, আমাকে তো চাইলেই উনি কাস্ট করবেন না। সো যখন কাজ করতে চাইতাম, কাজ করার কোনো প্ল্যাটফর্ম নাই, দেন আই ডিসাইডেড টু যে আমি নিজেই সব কিছু করবো, বা যেহেতু আমাকে কেউ কাস্ট করছেন না নিজেকেই সব কিছু জানতে হবে। তো দেন গল্প লেখার প্র্যাকটিসটা করতাম, নিজেই এডিটিং করার প্র্যাকটিসটা করতাম স্টিল নাও। হ্যাঁ, চেষ্টা করি যখনই, কারণ এই চর্চাটার মধ্য দিয়েই তো আসলে আমার অভিনয়ের জার্নিটা। তো সময় পেলেই চেষ্টা করি গল্প নিয়ে ভাবার বা মানুষকে কিভাবে এন্টারটেইন, যেহেতু এন্টারটেইন সেক্টরেই কাজ করি, সো সবসময় চেষ্টা করি যে কিভাবে আসলে ভালো গল্প দিয়ে মানুষকে মানে ভালো লাগানো যায়, বা মানুষ আমাকে কি ধরনের গল্পে ভালোবাসবে, আমাকে কি ধরনের গল্পে কাজ করলে ভালোবাসবে, চেষ্টা করি সবসময়। গল্প লেখার মতো একটা কঠিন কাজ যেহেতু ইতিমধ্যে আপনার ভেতরে চলে এসেছে, ডিরেকশনে কি আসার ইচ্ছা আছে নাকি ভবিষ্যতে? আমি আসলে অভিনয়টাই করতে চাই। সো অভিনয় করতে চাওয়ার জন্য আসলে সবকিছুতে ইনভলভ হওয়া, যেহেতু আমি যেটা বলছিলাম যে আমার কোনো প্ল্যাটফর্ম ছিল না বিধায় আমি সবকিছুতে ইনভলভ হয়েছি। সো যদি সেরকম সুযোগ হয় ভালো ডিরেক্টরদের সাথে কাজ করার, ভালো ডিরেক্টরদের সান্নিধ্য যদি আমি পাই, আমার মনে হয় না ডিরেকশন দেওয়ার কোনো প্রয়োজন আছে, যেহেতু শুধু অভিনয়টাই করতে চাই। মির্জা এন্টারটেইনমেন্ট, এটার গল্পটা যদি একটু বলতেন যে যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল, এবং আমি দেখলাম যে সেখানে প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউজ, অনেক অনেক দর্শক সেখানে আছেন। আমি বাইরের চ্যানেলগুলোতেই কাজ করি বেশিরভাগ সময়। এটা লাস্ট ইয়ারের মাঝামাঝি সময়ে এসে আমার একটা ভাবনা আসে যে আমি যদি নিজের জন্য কিছু একটা করি তাহলে এই জিনিসগুলো আমার থেকে যাচ্ছে। যেমন আপনি যেটা বলছিলেন যে গল্পগুলো আসলে আমি বাইরের চ্যানেলে দিয়ে দিচ্ছি, সো কিছু কিছু ভালো গল্প কেন আমি আমার নিজের আর্কাইভে রেখে দিব না। তো সেই জন্য সেই জায়গা থেকে আমি চিন্তা ভাবনা করে মির্জা এন্টারটেইনমেন্টটা ওপেন করেছি। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে, মানুষ রেসপন্স করছে বেশ ভালো, চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাবা মা কি সাপোর্ট করতেন অভিনয়ের জন্য, বা এখন কি বলেন তারা? বাবা মায়ের সাপোর্টটা আসলে ওইভাবে ছিল না যে একটা ছেলে অভিনয় করবে। তারা কি চাইতেন, ছেলে কি হবে? ছেলে ডক্টর হবে বা ছেলে ইঞ্জিনিয়ার, মানে সব বাবা মা যেটা চায় যে যে মানে আমিও ভাবিনি কখনো যে আমি আসলে অভিনয়টা করতে চাইবো। এটা ধীরে 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 আসলে সময়ের সাথে সাথে আমার চিন্তা ভাবনাটা এসেছে। তো বাবা মায়ের ওইভাবে করে সাপোর্টটা ছিল না প্রথম দিকে যে ছেলে অভিনয় করবে বা অভিনেতা হবে।
এখন যখন মানুষ কাজ দেখছে বা মানুষ যখন বাবা মাকে বলে যে আপনার ছেলের কাজটা দেখেছি বা সাগরের এই নাটকটা আমার বেশ ভালো লেগেছে, সো এটাও ওনাদেরকে একটা আনন্দ দেয়, যেটা এখন শুনে আমার ভালো লাগে। আর প্রথম দিকে তো প্রত্যেকটা অভিনয় শিল্পীরই একটা স্ট্রাগলিং পিরিয়ড যায়, সেটা ফ্যামিলির সাথে। আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বা গ্রাম থেকে উঠে আসা ছেলে মেয়ে, অনেক চ্যালেঞ্জিং, একটু চ্যালেঞ্জিং তো অবশ্যই থাকে যে আসলে, কারণ এটা তো আসলে ক্যারিয়ারের ব্যাপার, যে প্যাশনটা যে আসলে প্রফেশন হবে কি হবে না সেটার তো কোনো নিশ্চয়তা প্রথম দিকে থাকে না। আর এই জায়গাটা তো অনেক বেশি বিস্তৃত, সুযোগ পাওয়াটা অনেক বেশি কঠিন। রাইট, অনেক চরিত্রে তো কাজ করা হয়েছে, তারপরেও এমন কিছু কি আছে যে অনেক বেশি আকাঙ্ক্ষা বলতে দেখেন, আমার এটা তো যদিও কখনো সম্ভব না, বাট আমার যদি কখনো পসিবল হতো, আমি কোথাও হুমায়ুন স্যার কোথাও কেউ নেই নাটকের বাকের ভাই চরিত্রে অভিনয় করতে চাইতাম, বাট এটা যদিও সম্ভব না। বাট আমার মনে হয় যে ইন ফিউচার যদি এই ধরনের কোনো গল্প আসে বা এই ধরনের কোনো চরিত্র আসে, আই উড লাভ টু ওয়ার্ক। চলচ্চিত্রের প্রসঙ্গে এবার একটু চলে আসতে চাই, যদিও আপনি চলচ্চিত্রে কাজ করেছেন সেটা আমরা জানতে পেরেছি, এবং সেটা তো অবশ্যই একজন শিল্পীর জন্য ভীষণ ভালো লাগারই একটা ব্যাপার। যদি বলতেন চলচ্চিত্রটা নিয়ে, এবং সুপারস্টার শাকিব খানের সাথেই কাজ করা হয়েছে। লিডার আমি বাংলাদেশে, যেটা তপু খান ভাই পরিচালনা করেছেন, এটার একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছি। তো প্রথম যখন তপু ভাই আমাকে কল করেন যে সাগর একটা প্রজেক্ট করতে চাই, সো আমি ভেবে নিয়েছিলাম যে এটা হয়তো নাটক, কারণ ওনার সাথে আমার অনেক নাটকে কাজ করা হয়েছে। দেন উনি বললেন যে না, নাটক না, একটা ফিল্ম, এখানে অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান এবং বুবলি আছেন, এবং তোমার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ওখানে আছে। সো আই ওয়াজ সারপ্রাইজড যে আসলে বিগ স্ক্রিনে কাজ করতে পারা তো আসলে প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্য একটা আলাদাভাবে ভালো লাগা কাজ করে। সো আমি বলেছি যে ঠিক আছে ভাইয়া, আমি করতে চাই। সো ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্সও বেশ ভালো, উনি ভীষণ কোঅপারেটিভ এবং ভীষণ ফ্রেন্ডলি, মানে খুব চমৎকারভাবে উনি রিসিভ করেছেন আমাকে। এবং আমাকে সবসময় যখন আমি ওনার সাথে, কারণ উনি একজন অনেক বড় একজন শিল্পী, একজন অনেক বড় তারকা শিল্পী, সো ওনার সামনে দাঁড়িয়ে আসলে ডায়লগ বলা একটু তো নার্ভাসনেস আসেই। সো হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, যে খুব সুন্দরভাবে স্মুথলি তুমি তোমার সংলাপগুলো বলো, এবং আমার কাছে প্রজেক্টটা করেও বেশ ভালো লেগেছে এবং মানুষেরও বেশ ভালো রেসপন্স পেয়েছি। জীবনে প্রথমবার যখন আপনি ক্যামেরার সামনে দাঁড়ালেন, আপনি তখনকার অনুভূতিটা কেমন ছিল? অনেক ধরনের অনুভূতি তখন, কারণ আমি একটা বিপাকে পড়েছিলাম যেদিন আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। তো সেই কথাটা আর নাইবা বলি, তবে একটু নার্ভাস ছিলাম আসলে, কারণ তখন আমি কিছুই জানতাম না কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, কিভাবে কথা বলতে হবে, কারণ ওইভাবে করে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা তো আমার ছিল না, যে অভিনয়টাকে খুব বেশি শিখে আসলে আমি তো ক্যামেরার সামনে দাঁড়াইনি। সো প্র্যাকটিক্যালি কাজ করতে 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 এখন শেখা হচ্ছে সবকিছু। সো একটু নার্ভাস ছিলাম, তারপর ধীরে 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 আসলে নার্ভাসনেসটা কাটে। আসলে অনেকেই আছে যে যারা শুধু অভিনয় ইচ্ছে থেকে অনেকে অভিনয় আসছে, হয়তো মঞ্চের গুরুত্বটা সেভাবে বুঝতে পারছে না বা বোঝার চেষ্টা করে না, তাদের জন্য কি বলবেন যে মঞ্চ আসলে কতটা গুরুত্বপূর্ণ একজন শিল্পীর জন্য, যেহেতু আপনিও নতুন প্রজন্মের? আমার কাছে মনে হয় অবশ্যই মঞ্চ করে আসা উচিত প্রত্যেকটা অভিনয় শিল্পী, যারা অভিনয়টা করতে চায় তাদের জেনে বুঝে শিখে তারপর আসলে অভিনয়টা করতে আসা উচিত। অভিনয় শিল্পীর ক্ষেত্রে হয় যে আলাদা করে আইডল কিন্তু থাকে, যদি আমরা সাগর মির্জার আইডলের কথা জানতে চাই। হুমায়ুন ফরিদি স্যার, আমি ওনাকে ভীষণ পছন্দ করি। এছাড়া মানে আইডল বলতে যেমন আমি অনেকের অভিনয় পছন্দ করি, আমি সবার কাজ দেখি, আমি মোশাররফ করিম ওনার কাজ দেখি, আমি চঞ্চল চৌধুরী ওনার কাজ দেখি, আমি শাকিব খান ওনার কাজ দেখি। সো একজন অভিনয় শিল্পীর তো আসলে ভিন্ন ভিন্ন চরিত্র অভিনয় করতে হয়। সো আমি সবসময়ই চেষ্টা করি সবার কাজ দেখার, যে আসলে কে কোন চরিত্রটা ভালো করছে বা তাকে ওই চরিত্রে মানুষ কেন বেশি পছন্দ করছে, ওগুলো ফাইন্ড আউট করে নিজের মধ্যে রপ্ত করার চেষ্টা করি, যে ওকে ফাইন, আমিও তাহলে এই ধরনের ক্যারেক্টারগুলো প্লে করি। গল্প করে ভীষণ ভালো লাগলো, একটু যদি ভবিষ্যৎ পরিকল্পনাটা বলতেন। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি কখনোই করি না, কারণ আমি জানি না যে আমার কালকে কি হবে। সো আমি সবসময় বর্তমানটাকে নিয়েই ভাবার চেষ্টা করি। তবে সেভাবে যদি বলতে যাই যে আমি অভিনয়টাকে কেন্দ্র করেই সব কিছু ভাবি, যে আমার খুব সুন্দর কিছু কাজ থাকবে, যে কাজগুলোর মাধ্যমে আমি মানুষের মাঝে বেঁচে থাকবো আজীবন। অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আসবার জন্য, আর শুভকামনা রইল অনেকটা দূর এগিয়ে যান সকলের ভালোবাসা নিয়ে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv।
স্প্যানিশ ঔপন্যাসিক সার্ভেন্টিসের একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, অজ্ঞতা কারাবাসের সমতুল্য। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।